আজকে জন্মদিন উপলক্ষে আমরা একসাথে হতে পারছি, এইটা একটা যেটা পড়াতে বললেন যে এই যে দেখার লোক উনি এই কি বলে ফর্মালিটিস গুলো হয়তো পছন্দ করেন না, কিন্তু সবার সাথে দেখা সাক্ষাতের যে লোক এইটা ওনার যেমন আছে আমাদেরও আছে। আর আমাদের এখন নানা ধরনের ব্যস্ততা তৈরি হয়েছে, প্রত্যেকেরই দেখা সাক্ষাৎ করা একটু, যেমন এই রুমে বসে আমরা অনেক পাঠ্যক্রম করছি অল্প কিছু মানুষ, হ্যাঁ, কিন্তু সেটা খুব হৃদ্যতাপূর্ণ এবং খুব মানে আন্তরিক ছিল আর কি। আমরা অনেক কিছু শিখছি, এখনো এই পাঠ্যক্রমটা হয়, আমি খুব মিস করি যে আসতে পারি। কিন্তু এই সে কারণে আজকে আমি রোমান থেকে বলতেছিলাম যখন 9 আগস্টের আমাদের মাথায় আসলো যে 9 আগস্ট আসতেছে, বললাম যে আমরা আবার একটু ইয়ে করি আর কি, ফরাক্কায় উপলক্ষটাকে। তখন এইভাবে একটা সিদ্ধান্ত হলো যে যেহেতু অনেক চাপ, অনেক ব্যস্ততা, আমরা এইভাবে করি, মানে ঘরোয়া একটা পরিবেশ। সেখান থেকে আমরা আগামীতে ইনশাআল্লাহ একটু প্রসারিত করব। হ্যাঁ, এখন আমার যেটা মনে আছে ফরাদ ভাইয়ের ৭৬তম, তখন আওয়ামী লীগ, মহান আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ছিলেন, ৭৬তম জন্মবার্ষিকী আমরা ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রে করা হয়েছিল, এখানে অনেকে ছিলেন। ৭৭তমটা ঠিক গণঅভ্যুত্থানের কয়েকদিন পরে ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে এবং ৯ তারিখে আমরা ওই পরিবাগে করলাম সংস্কৃতি কেন্দ্র। আর এই মানে তার মানে এটা ৭৮তম আর কি, ৭৬, ৭৭, ৭৮। আমার সাথে ফরাদ ভাইয়ের পরিচয় খুব বেশি দিন ওকে ওকে ঠিক আছে। মানে আমার সাথে ওনার পরিচয়টা খুব বেশি দিনের না, আমি চিনি আপনাদের সবার মধ্যে ওনাকে চিনি, পড়ছি, কিন্তু কেন যাবো ওনার কাছে? সবাই তো আমি শুনছি যে বাংলাদেশ যারাই একটু অ্যাক্টিভিজম এবং বুদ্ধিবৃত্তিক চর্চা করে তারা ওনার কাছে যায়, এবং শুধু সেটা না, এখন আমাদের রাষ্ট্রে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ মানুষজন কে সবসময়, যেটা সাদিক ভাবে প্রশ্ন করছেন, যে কখনো না কখনো ওনার সাথে একটা এনকাউন্টার হয়েছে এবং পরে আর সম্পর্কটা হয়তো থাকে নাই, কেউ হয়তো গালি দেয়, কেউ হয়তো দূর থেকে অ্যাডমায়ার করে, কাছে ঘেসতে ভয় পায়, অনেক ব্যাপার আছে বাংলাদেশে। ফরাদ একটা তো মানে একটা মিস্ট্রির মতো আর কি। কিন্তু আমি যখন ঢাকা শহরে, যেহেতু আমি ঢাকার বাইরে পড়াশোনা করছি, ঢাকা শহরে এসে মানে আমার কাছে মনে হচ্ছে কেন যাবো, কারণ সলিমুল্লাহ খান এখানে একটা বড় নাম, ফরাদ মাসার একটা বড় নাম, এই যে বড় নামগুলো আছে এদের কাছে সবাই যায়, সবাই গিয়ে একটু বসে এবং ছবি টবি তোলে, আরো অনেক কিছু করে এবং তাদের ওই গোষ্ঠী হয়ে যায়। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার কাছে যাওয়ার তো একটা কজ লাগবে, আমি কজ পাচ্ছিলাম না, তাহলে আমি ওনাকে পড়ছিলাম নিজের মতো করে, কিন্তু আমি ওনার কাছে যাই নাই। কিন্তু আপনারা জানেন যে ফরাদ মাজারের কাছে অনেকে বলছেনও যে হি ইজ ওপেন টু অল, প্রত্যেকের সাথে কথা বলেন, যে খুব আন্তরিকতার সাথে কথা বলেন, কিন্তু ওই মানে এক্সেস ছিল না, ব্যাপারটা এরকম না, চাইলেই যাওয়া যেত। যেহেতু আমি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে ছিলাম, বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের সাথে ছিলাম, উনি মানে ক্লোজ রেঞ্জের মধ্যে ছিলেন, কিন্তু আমার মানে যেটা হয় যে আগ্রহ হয়নি, আর মানে একটা দূরে থাকার একটা ইয়ে আছে। পরবর্তীতে 2022 সালে রাষ্ট্রচিন্তা তখন ছিল, রাষ্ট্রচিন্তা থেকে আমরা কয়েকটা বিষয় নিয়ে একটা সেমিনার করতেছিলাম আর কি। তো ওনাকে তখন আমার মনে হলো যে আমি আমাদের মানে আমাদের মধ্যে নাই হাবিব ভাই, রাষ্ট্রচিন্তার সম্পাদক ছিলেন, তাকে আমি বললাম যে ওনাকে বলেন যে একটা সেশনের নাম ছিল সংবিধান, গণতন্ত্র, আইন, এই বিষয়ে। আমি বললাম যে ফরাদ মাজারকে বলেন যে এই বিষয়ে উনি যেন একটা কি করবো, ওই সেশনটা উনি লিড করেন। হাবিব ভাইয়া তো ওনার পুরনো পরিচিত, পুরনো পরিচয়ের যেটা একটা ইয়ে থাকে, রেশ থাকে, কনফিউশন আছে, এবং যাবো কি না, আবার ফরাদ মাজার সম্পর্কে যে সমস্ত প্রচারণা আছে বা ছিল তখন একটু মৌলবাদী টাইপের লোক, এইসব তো হাবিব ভাইয়ের মধ্যে একটা অস্বস্তি তৈরি করে রাখছে। তবু শেষ পর্যন্ত উনি গেছেন, আমি আর হাবিব ভাই গিয়েছিলাম ওনার কাছে, ফরাদ ভাইয়ের কাছে, এবং 7টা সেশনের একটা সেশন ফরাদ ভাই ওই সংবিধান, আইন, সংবিধান ও গণতন্ত্র, এই সেশনে উনি একটা কি নোট দিবেন। তো আমাদের অন্যান্য সেশনে যারা কি নোট আমরা যাদেরকে দিতে বলছি, তারা আসলে খুব দায়সারাভাবে 3-4 পাতার, 5-6 পাতার একটা দিছে আর কি, মানে অন্যান্য যারা রিসোর্স পার্সন ছিলেন 2 দিন ব্যাপী সেমিনার পাতায়। তো ফরাদ মাজারকে এমনিতে উনি অনেক ব্যস্ত, এবং আমি ওনার পিছনে ওনাকে চেঞ্জ করতেছিলাম একরকম, যে এইটা আপনি লেখেন, এটা আমাদেরকে দেন, ঠিক আছে। তো আমার ধারণা ছিল একটা 7, 8, 10, 15 পাতার একটা কিছু আসবে, ঠিক আছে, যেটা আমাকে আসলে ওখানে যারা অডিয়েন্স আছে তাদের হাতে কিছু দিতে হবে না। তো পরবর্তীতে ফরাদ ভাই A4 সাইজের 44 পাতার একটা গণতন্ত্র, একটি জীর্ণ বর্গ, এটা ইয়ে দিলেন নাকি 44 পাতা, এবং এটা প্রিন্ট করতে আমাদের অনেক খরচ হয়েছে, আমাদের প্রোগ্রামে খুব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং রাজনৈতিক দলগুলো ইলেকশনে যাবে, সেরকম একটা প্রিপারেশন, ওইরকম একটা সময়। তো আমাদের সেশনের শিরোনাম ছিল সংবিধান, গণতন্ত্র, আইন। ফরাদ মাজার শুরুই করেছেন এই শিরোনামকে, মানে অনুমানগুলোকে, আমাদের পেছনে একটা অনুমান কাজ করতেছে, সংবিধান, গণতন্ত্র, আইন, এই যে ক্রনোলজি, এটার পেছনে একটা অনুমান আছে। এই অনুমানকে প্রশ্ন করে উনি ওনার পেপারটা শুরু করছেন আর কি। ব্যাপারটা ওখানে একটা দীর্ঘ বক্তৃতা দিচ্ছেন এর মধ্যে, এবং আমি আজকে ওখানে যারা প্যানেলিস্ট ছিলেন
রেজওয়ানা আপা ছিলেন, আসিফ নজরুল ছিলেন, আরো দু একজন ওনার ওই সেশনের প্যানেলিস্ট ছিলেন, তারা তো আজকে উপদেষ্টা। এর মধ্যে দুই একজন আমাকে চেক করে দিয়েছেন যে ফরাদ ভাইয়ের কথা আমরা 40 বছর ধরে শুনতেছি, বেশি কথা বলতে দিও না, কিন্তু শেষ করে ফরাদ ভাই অনেক দিন ধরে কথা বলতেছে, আমরা জানি কি বলবো এরকম আর কি। তো আমি ইন্টারাপ্ট করি না, আমি ভাবছি যে ফরাদ ভাই বলুক, তবু 45 মিনিট এবং 25 মিনিট ধরে বলছেন, এবং আমার ধারণা বেশিরভাগ মানুষই কনভিন্স ছিলেন না যেটা বলছেন। এটা কি মানে ওনার এটা ছিল যে গণতন্ত্রের একটা জীর্ণ বর্গ, মনে হবে যে উনি বলতেছেন যে ডেমোক্রেসি লাগবে না, এবং ওনার ব্যাপারে এই ধরনের প্রচারণা আছে যে উনি কার্ল শ্মিটকে বাংলাদেশে এনে ইত্যাদি ইত্যাদি করতে চান, উনি গণতন্ত্র জিনিসটাকে একদম নেগেট করতে চান। আসলে ব্যাপারটা এরকম ছিল না। গণতন্ত্র বলতে যে ইলেকশন বলছে আমাদের সমাজের মধ্যে একটা পলিটিক্যাল ক্লাস এবং সিভিল সোসাইটি, উনি এই ধারণাটাকে প্রশ্নবিদ্ধ করছেন। উনি ডেমোক্রেসির আরেকটা ধারণা ওখানে হাজির করছেন। তো আমার ওই 44 পাতা A4 সাইজের আমার কাছে মনে হচ্ছে, তখন আমি রোহিণের সাথে আলাপ করলাম যে এটা তো একটা বইয়ের মধ্যে আসা উচিত। তারপর আমি ফরাদ ভাইকে বললাম যে আপনি এটা একটা বই করেন। তো ফরাদ ভাই প্রস্তাবটা গ্রহণ করছেন, এবং পরে আমি 2022 সালের জুলাই মাস, 2023 সালের অগাস্টের 5 তারিখ উনি এই বইয়ের অগাস্টের 5 তারিখ 2023 সালের অগাস্টের 5 তারিখ উনি ওই ভূমিকাটা লিখে দিয়েছেন আর কি। মানে এর মধ্যে বই, মানে আমার একটা ওনাকে আমি প্রচুর প্রেশারাইজ করছিলাম, যে কারণে আপনারা দেখবেন প্রথম মুদ্রণের মধ্যে অসংখ্য ভুল আছে, কারণ আমরা সেভাবে কাউকে দেখাইনি, আমরা এটা নিয়ে কাজ করছি। আমার একটা ইয়ে ছিল যে 2024 সালে 7 জানুয়ারি ইলেকশন আসছে বাংলাদেশে, রাজনৈতিক দলগুলো ইলেকশন মুখী। তো ফরাদ বাজারের এই গণঅভ্যুত্থান বইটা আনতে হবে, এবং এনে এটা নিয়ে আমরা স্কুলিং করাবো, রাজনৈতিক দলগুলোর কাছে দিব, ওনারা এটা করবেন, বুঝবেন, এবং আর নির্বাচন লাইনে হাঁটবেন না। আমার এরকম একটা খুব মানে বিস্ফোরক থিঙ্কিং ছিল আর কি, যে এই বইটা পড়লে ওরা শুনতে যাবে। তো যাই হোক, বইটা যখন প্রকাশিত হয়েছে 2023 সেপ্টেম্বরের মধ্যে, এবং আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে দিচ্ছি, আমরা এটা নিয়ে ঢাকা শহরে ওই যে গণতান্ত্রিক রাজনৈতিক বর্গ বই হতে হতে এটার নাম বলতে গেল হলো হচ্ছে গণঅভ্যুত্থান গঠন, এইভাবে আসলে আর কি। শেষ পর্যন্ত লিখতে লিখতে ফরাদ বাজারও এটা মানে আগের জায়গায় থেকে অনেকটুকু শিফট করছে, যে গণঅভ্যুত্থান গঠন। তো এরপর আমরা ঢাকা শহরে অনেকগুলো, আমি সব আরো অনেকে ছিলেন, আমরা এই পরিবাগে টাঙ্গাইলে অনেকগুলো ইয়ে করছে, এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে বই পৌঁছানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, সবাইকে আসতে বলা হয়েছে যে আপনারা আসেনি বই নিয়ে কথা বলেন। তো কেউ আসে না, মানে কেউ তখন এবং তখন আবার প্যালেস্টাইনের ওই 7 অক্টোবরের ইয়েগুলো করতেছে, ঘটনাগুলো করতেছে। আমি চাইতে সেটা লিঙ্ক ইয়ে করে দিই, অ্যাড করে দিই। মানে তখন ঢাকায় একটা সেমিনারে রাজনীতিবিদরা যেহেতু আসে না, বুদ্ধিজীবী যারা আছে কথা বলে, ওদেরকে কিন্তু আমরা অনুরোধ করছি, ওরাও ভয় করছে, আমরা ভয় পাচ্ছি, ওদেরকে আসতে ওরা অবস্থান নিয়ে আর কথা বলা যাবে না, আর নির্বাচনের পক্ষে থাকতে হবে। তখন আমরা এটা ছিল একটা প্যালেস্টাইনের ঘটনাপ্রবাহ এখানে 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 বসে পড়তেছি, এবং আমাদের উদ্দেশ্য ছিল যে প্যালেস্টাইনের মধ্য দিয়ে, যেটা বারবার বলেন যে জিও পলিটিক্স ছাড়া আপনি আসলে পলিটিক্স বুঝতে পারবেন। তো এইটার মধ্যে এই ঘটনাটার কি তাৎপর্য, বাংলাদেশের কি অভিঘাত করবে, দেখেন অভিঘাত করছে আসলে। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো র্যাবকে যখন স্যাংশন দিল আওয়ামী লীগ, সরি আমেরিকা, র্যাবের সর্বপর্যায়ে, তখন আমরা কিন্তু স্যাংশনের মধ্যে ঢুকে গেছি। এন্টায়ার সিভিল সোসাইটি বিরোধ ব্যতিক্রম বাদ দিলে সবাই বললো যে ওই স্যাংশনের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটছে, বিএনপিকে যেটা করতে হবে একটু ডেমনস্ট্রেশন দেখাতে হবে যে আমাদের পক্ষে লোক আছে, কিন্তু আসলে গণঅভ্যুত্থান লাইনে যাওয়া যাবে না, স্যাংশনের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটছে, ঠিক আছে। কিন্তু 7 অক্টোবর যখন হামাসের এই ঘটনাটা ঘটছে, তখন কিন্তু আমেরিকার মানে মনোযোগ শিফট হয়ে গেছে। প্লাস নভেম্বরে 2023 নভেম্বরে এখানে দিল্লি এবং ওয়াশিংটনে, এই দিল্লিতে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে একটা সামিট হয়েছে, 2+2 সামিট, 2+2 সামিট। হ্যাঁ, ওইটার মধ্য দিয়ে এই যে আমেরিকা একটু স্যাংশন দিবে মনে হচ্ছিল, ওইখানেই দিল্লি কিন্তু কন্টেইন করছে আমেরিকা, যে মানে বাংলাদেশ প্রশ্নে আমাদের কনসার্নটাই মানে আমাদের মধ্য দিয়ে তোমরা বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশ আমাদের সিকিউরিটি কনসার্ন। সুতরাং এবং ওইখানে ইন্ডিয়ার তখন পত্রপত্রিকাগুলো লিখতেছে যে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি, এইটা হলো শিরোনাম। মানে বলতেছে যে যদি আপনি ইলেকশন আয়োজন করেন তাহলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে, আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখাটাই হলো এখন গণতন্ত্রের সাথে জরুরি, এটা ছিল ফ্রেমিং, ঠিক আছে। এবং এটা কেন, এটা আমেরিকার প্রতিবাদ করেনি। এখন আমাদের জন্য যেটা দুর্ভাগ্যজনক, 7 অক্টোবরের এই ঘটনা, যেমন আপনারা অনেকে জন মিয়ারশাইমারকে চেনেন, উনি একজন জিও স্ট্র্যাটেজিস্ট এবং খুব বিখ্যাত লোক, আমেরিকা কোথায় কোথায় বিপদে পড়ছে এটা হুইসেল ব্লোয়িং করাই হলো ওনার কাজ। উনি আমেরিকান এস্টাবলিশমেন্টের সমালোচনা করেন, কিন্তু উনি কিন্তু প্রচন্ড রকমের আমেরিকাপন্থী একজন লোক, মানে আমেরিকাকে ছাত্ররা দেখাই হচ্ছে ওনার কাজ, যে আমেরিকা সরকার এই পদক্ষেপটা ভুল হচ্ছে ইত্যাদি। এখন 7 অক্টোবর আর এই নভেম্বরে যে জিও পলিটিক্সটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমাদের এখানে ইলেকশন আসতেছে জানুয়ারি মাসে, অর্থাৎ আপনার কাছে 2 মাস সময় আছে। এই রাজনৈতিক দলগুলো সহ এখানে বাংলাদেশে কাউকে পাওয়া যায়নি যারা এটা বলবে যে আমেরিকা কিন্তু আর স্যাংশন দেবে না, আপনারা আপনাদের কৌশল বদলান, আর ওই স্যাংশনবাদী রাজনীতির দিকে যায় না, ঠিক আছে। তো আমরা যখন এই কথাগুলো বলছি, মানে বেসিক্যালি ফরাদ ভাই বলছি এবং আমরা এটাতে অ্যাগ্রি করছি,
তখন কিন্তু আমাদের বিরুদ্ধে এই প্রচারণা চলছে। একেবারে এটা লুকানোর কিছু নাই, বিএনপির শীর্ষ পর্যায়ে মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খুব ঘনিষ্ঠ লোকজন ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখছে যে এরা এখন এই প্যালেস্টাইন নিয়ে চর্চা করে আর এই গণপ্রত্যানের কথা বলে মূলত যেটা করতেছে এটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পায়তারা করতেছে, বেসিক্যালি আওয়ামী লীগের দালাল, এই কথা আমাদেরকে বলছে। কারণ হ্যাঁ, আপনি আওয়ামী লীগের কথা আপনি কেন প্যালেস্টাইন নিয়ে এখন বাংলাদেশে চর্চা করছেন? আমেরিকা তো এটাতে রাগ করবে, কারণ আমরা তো শহীদ মিনারেও একটা জমায়েত করছি, মানে আমরা শুধু এখানে পাঠচক্র করছি সেটা না, আমরা শহীদ মিনারেও জমায়েত করছি ইত্যাদি করার কারণে এদের কথা হচ্ছে যে আপনি এটা একটা নুইসেন্স, প্যালেস্টাইনের ঘটনাটা আপনি এখন বাংলাদেশে কেন আনছেন? এটা আমেরিকা রাগ করবে, আমেরিকা স্যাংশন দিবে। কিন্তু ওই যে অক্টোবর নভেম্বরের মধ্যে সেটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে পেলেন পিটার হাস বাংলাদেশ থেকে এক অর্থে পালায় গেছে, কিন্তু পালায় গেছে তো উনি চলে গেছে, কারণ ওনার জন্য এটা পরিস্থিতিটা ভালো ছিল না। এখন এই জানুয়ারির আগে উনি ফরাদ ভাই একা, আমরা টাঙ্গাইলে নিয়েও আমাদের অনেক পরিচিত চিনবেন, আমরা কারো বদনাম করার জন্য বলতেছি না, আমাদের সমাজে এখন অনেক ক্ষমতাসীন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তাদেরকে দেখে আমরা বুঝাইছি যে এইগুলো ফরাদ ভাইয়ের বক্তব্য সিম্পল, গণঅভ্যুত্থান করতে হবে, মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আপনি নির্বাচনের দাবি জানায় পারবেন না, এটা সব বক্তব্য। আমি না এটা কষ্ট কল্পনা ইত্যাদি যেগুলো বলে আর মানে এটাকে কেউ আমলেই নেয় না। এখন জানুয়ারির ঘটনা তো আমাদের চোখের সামনে ঘটে গেল, এবং জানুয়ারির পরে এই যখন জুলাই আসতেছে তখন এই ছাত্র নেতৃত্ব, আজকে আমরা তো অনেক সমালোচনা করছি তাদেরকে, যেটা ফরাদ ভাই যেগুলো বলছেন এই প্রসঙ্গে আমি একমত যে তাদের সমালোচনা থাকতে পারে, কিন্তু তাদের যে ভেরিফিকেশনের একটা প্রসেস আছে, আমরা এটার অংশ হচ্ছে কিনা এটা আমাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে মানে তাদের, আমি যেটুকু বুঝি, একটা হলো তাদের অপ্রস্তুতি তো ছিলই অবশ্যই, এই যে ফরাদ ভাই যেটা বলেন যে কেন সংবিধানের ভিতরে ঢুকাই না, এই কেন সংবিধানের ভিতরে ঢুকলো এটার দায় আপনি শুধু তাদেরকে দিতে পারেন না, মানে কারণ পুরো স্টেটটা এখানে ওই বলশেবিক মার্কা কোনো বিপ্লব হয়নি, মানে একটা কোনো শক্তি এসে ক্ষমতা দখল করে ফেলছে বা বিপ্লব করছে এখানে সেটা ঘটেনি, এখানে বিভিন্ন শক্তি এই সরকারের মধ্যেও, আমরা তো এই সরকারকে একটা স্ট্র্যাটেজিক সমর্থন দিচ্ছি বা হয়তো আর কতটুকু দেওয়া যাবে জানি না, কিন্তু এই সরকারের ভিতরে অনেকগুলো ফোর্স যারা আসলে চাইছে যে সরকারটা এভাবে চলবে, এই পুরোটাতেই ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল না, এখনো নাই, ঠিক আছে। তারা একটা, আমি বলবো যে একটা প্রতীকী ভাবে আছে সরকারের মধ্যে, বেশি গুরুত্ব তাদেরকে এখানে এই মুহূর্তে তাদেরকে কোনটা করে রাখা হয়েছে, ঠিক আছে। এখন যখনই যে কোনো একটা খুব মজার ফর্মেশন দাঁড়াইছে, যেহেতু আমি নিজে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছি, এই সরকারের যাবতীয় ব্যর্থতা, এই সময়ের যাবতীয় যত মব হচ্ছে, কি বলে আপনার মাজারে ভাঙচুর হচ্ছে, যাই হচ্ছে, এই সব দায় হলো এই দল, যে দলের নাম আপনারা বলতেছেন। কিন্তু এই সরকারের যদি কোনো সাফল্য থাকে সেটার সময় তখন কিন্তু আপনারা বলেন না এটা এই এনসিপি সাফল্য, আপনারা বলছেন না, কিন্তু মানে ধরেন এই যে অনেকগুলো রিজার্ভ এখনো বাংলাদেশের মনে সবচেয়ে বেশি, ইকোনমিক জায়গা থেকে আমরা কিছু ভালো জায়গায় আসছি, এটা একটা অদ্ভুত ফরমেশন হয়েছে। এবং বিএনপির আপনারা সবাই জানেন যে এক্সট্রিমলি ইনফ্লুয়েন্স এই সরকারের ভিতরে, এবং বিএনপি সবচেয়ে মজার রাজনীতি করতেছে এই সময়। কিভাবে? কারণ হচ্ছে বিএনপি ক্ষমতায় এখনো আসে নাই অফিসিয়ালি, কিন্তু বিএনপি আলটিমেটলি এনজয়স দি রিয়েল পাওয়ার। আমি তো কিছু এখানে অনেকেই আপনাদের স্থানীয় পর্যায়ের খবরাখবর আপনারা জানেন, ওই স্থানীয় যে সরকারি দপ্তরগুলো আছে এগুলো আসলে একটা রাজনৈতিক দলের দপ্তর হয়ে গেছে। এবং ট্রাস্টমি, আমি একটা বলা হচ্ছে আমি একটা দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইত্যাদি, আমি শুধু ইউএনওর সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করছি, তার অফিসে ওয়ার্কিং টাইম 5 মিনিটের জন্য, তাকে 24 ঘন্টা নোটিসে ওখান থেকে বদলি করা হয়েছে। কে করছে জানেন? ওই বিএনপির উপজেলা কমিটির কোন একজন আহ্বায়ক বা এরকম, ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি। এরকম আরো অনেক গল্প আছে। তো ফলে আপনারা যখন সমস্ত কিছু শুনে, এনসিপির রাজনীতির সমালোচনা তো হবেই, অনেক সমালোচনা আছে, কিন্তু যখন সমালোচনাটা একটু একপেশে হয় তখন এটা হয় না। আপনারা মানে বিএনপি সমালোচনাটা হচ্ছে না এই টাইমে। ইভেন আমাদের যে বন্ধু বান্ধবরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সমালোচনা করতে পারছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠানে চাকরি করে, তারা কিন্তু এখন বিএনপির এই সময়টাকে মিস করতেছে। বিএনপিকে আপনি কিভাবে প্লেস করবেন এই সময়, এটা আমাদের জন্য। আর আরেকটা খুব খারাপ রাজনীতি ঢুকে গেছে, যেটা আমরা অনেকবার বলছি, সেটা হলো যে আমাদের সামহাও বিএনপিকে এখন অনেক বেশি সেকুলার মনে হচ্ছে। এবং আমরা পুরোনো যে আওয়ামী লীগের সময় যে সেকুলার বনাম ইসলামের যে রাজনীতি, তখন তো বিএনপি, এই যে আমি যে নিউজটা রেফারেন্স দিলাম ইন্ডিয়ার যে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি, ওখানে কিন্তু বিএনপিও ইসলামিক ফোর্স এবং বিএনপিও জঙ্গিবাদী শক্তি। কিন্তু এখন হঠাৎ করে 5 অগাস্টের পরে বিএনপি সেকুলার হয়ে গেছে, মহা সেকুলার হয়ে গেছে। যতটা বিএনপি হয়েছে তার চেয়ে বেশি আমাদের কল্পনা। হ্যাঁ, কারণ বিএনপি এখনো আপনার এই সংবিধানের যখন আলাপ হচ্ছে, তখন কিন্তু বিএনপির প্রস্তাব কি, মূলনীতি প্রশ্নে বিএনপির প্রস্তাব হচ্ছে 5ম সংশোধনীতে ফেরত যেতে হবে, হুইচ মিনস ওখানে একটা ছিল যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। কিন্তু আওয়ামী লীগ যেমন ধরেন খেলাফতি মসজিদের সাথে 5 দফা চুক্তি করেও সেকুলার থাকতে পারে, বিএনপি এখন যায়, কারণ এগুলো সবই পারসেপশনের ব্যাপার।
ফলে বিএনপি এখন যাই করে বিএনপি সেকুলার থাকে, অন দ্য আদার হ্যান্ড এনসিপি যদি বা অন্যান্য আরো যদি আরো বেশি আপনার সামনে সেকুলার হিসেবে হাজির হয়, তবু আমরা তাদেরকে জামাতের সাথে ঘাসানোর চেষ্টা করি। যেটা এতদিন ছিল বিএনপি হাইফেন জামাত, এক সময় হয়ে গেছে জামাত হাইফেন বিএনপি, এখন এটা এনসিপির মধ্যে হয়ে গেছে। না বলছি আচ্ছা তুষার স্মৃতিচারণের মানে আমি বলছি এই জিনিসগুলো হচ্ছে ফরাদ ভাইয়ের সাথে আমার সার্বিক রাজনীতির অংশ হিসেবে বলছি। যাই হোক, এখন এই যে সার্বিক পলিটিক্সের এই সময় এই অবস্থা, এইটা কিন্তু ফরাদ ভাইয়ের কাছে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আপনার যে যেমন ধরুন ওনার সংবিধান গণতন্ত্র এই বইটা, আমি যদি গণপ্রধান গঠন এই বইটার তৈরি হওয়ার পেছনে আমি অনেক ঘোরতরভাবে জড়িত ছিলাম, কিন্তু আমি ওনার একটা বইকে খুবই উচ্চ মূল্য দিয়ে, এটা হচ্ছে সংবিধান গণতন্ত্র। অন্যান্য অনেক দিক ওনার আছে, কবিতার জগৎ আছে, সেগুলোতে আমার আসলে অ্যাক্সেস নাই, কিন্তু এই যে সংবিধান গণতন্ত্র বই, এটা আমার কাছে মনে হয় যে আপনাদের জাতির পক্ষে সম্ভব। তুষার একটু জায়গা দেন, রাজু ভাই আসলে গাছ আসে, রাজু ভাই সামনে চলে ঠিক আছে, আমি শেষ করি যেটা আমার মূল বক্তব্য এখন এই পর্যায়ে। সংবিধান ও গণতন্ত্র যে বইটা ফরাদ ভাই, আজকে আমরা যেগুলো নিয়ে যেখানে ওনার কাছে মনে হচ্ছে আমি অন্য বক্তব্য ঢুকে গেছি, আসলে একেবারেই অন্য বক্তব্য ঢুকে যাই। এটা সার্বিক পলিটিক্স এগুলাই যে ঘটবে, এটা আপনারা যদি তার 80 দশক থেকে লেখা বইগুলো পড়েন, সংবিধান ও গণতন্ত্র, তখন আজকে উনি যে কথাগুলো বলতেছেন, আমি যখন আবার করতেছি তখন আমি দেখলাম যে একই কথা একই তর্ক তখনও ছিল, মানে আমাদের 90s-এও ছিল। এই যে সরকার ও রাষ্ট্রের প্রশ্ন, সাংবিধানিক প্রতি বিপ্লবের প্রশ্ন, এবং তখনও কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতার নাম করে কিভাবে এই সংবিধানকে টিকিয়ে রাখা হয়েছে, এবং অদ্ভুত একটা মানে দরদ দেখানো হয় এই সংবিধানের প্রতি। এখানে এই সংবিধানের আপনার মানে সোজা বক্তব্যটা হলো যে আপনার বাংলাদেশের জনগণ একটা সংবিধান নিজেদের জন্য তৈরি করতে চায়, এটা রাজনৈতিক দলগুলো সাংবিধানিক ধারাবাহিকতার নামে করতে দেবেন, অথচ তারা নিজেরা সাংবিধানিক ধারাবাহিকতার নামে অসংখ্য অপকর্ম করছে, অসংখ্য ইভেন সংবিধান লঙ্ঘন করছে তারা সাংবিধানিক ধারাবাহিকতার নামে। এই জিনিসগুলো হচ্ছে সাংবিধানিক, এই জিনিসগুলোতে আপনার সংবিধান ও গণতন্ত্র বইয়ের মধ্যে আমি আমার কাজে লাগে। একটা জিনিস আপনি যেহেতু এনসিপি নিয়ে বলতেছেন, ওইখান থেকে জিজ্ঞেস করি ফরহাদ ভাইকে এনসিপি কিভাবে দেখে? আচ্ছা আমি একটু বলি ভাই, ফরাদ ভাইয়ের জন্মদিনে রাজনীতি আলোচনা অবশ্যই হবে, আসলে এখান থেকে প্রশ্নটা গেছে হতো যে তুষার এনসিপি করছে কিনা না বক্তব্যে। আমার নিজের, আমি তো একটা দলে যেহেতু আছি, আমি আমার একটা রাজনৈতিক বোঝাপড়া জায়গা থেকে ওখানে গেছি। ঠিক আছে, ছাড়ি না, ঠিক আছে, বাট রাইসিপের সমস্যা খুব ইন্টারেস্টিং, এটা আমার জন্য পড়াটা খুব মুশকিল। এটা একটা জিনিস হচ্ছে যে যখনই আমি যে কোনো কথা বলি দলের মধ্যে বা যখন বলতাম বা বলি, তখন হচ্ছে আপনার এটার সাথে খরাব মজার কোনো সম্পর্ক আছে কিনা এটা অনেক বুঝতে চায় অবশ্যই, ঠিক আছে, এটা আমার জন্য অনেক পেইনফুল। কিন্তু আমার সাথে এই 5 অগস্টের পরে খরাব ভাইয়ের আজকে নিয়ে 4-5 দিন দেখা হচ্ছে, আমি নিজে আসলে এটা আমার দিক থেকে কম দেখা করেন, মিটিংটাকে গোয়েন্দা প্রবণতা সময় কম পাইছি। তবে মানে ফরাদ ভাই এখন আগের মতোই আমাদেরকে সবসময় গ্রহণ করছে। আর ফরাদ ভাই যে বক্তব্যগুলো দেয় এগুলোর ব্যাপারে এনসিপি যে বক্তব্য লজিক্যাল মনে হয়, এটা তাদের কাছে মনে হয় যে এটা তো ঠিক আছে, কথাটা তো ঠিক আছে, কিন্তু এইটা যে পার্টির পলিটিক্স হবে কিনা এটা তখন অনেক কনফিউশন তৈরি হয়। কারণ ফরাদ ভাইকে নিয়ে যে পারসেপশন আছে সমাজের মধ্যে, এগুলো তারা অনেকে একটু মানে ভয় পায় আর কি, ভয়ের মধ্যে থাকে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যারা এখন আমাদের একেবারে সামনের সারি নেতৃত্ব, তারা তো ফরাদ ভাইকে আগে থেকে চেনেন এবং আসছেন, ফলে ওরাও একটা ডিলেমার মধ্যে থাকে। ডিলেমাটা কিরকম যে ওদের কোনো স্টেপসকে এটার সাথে ফরাদ ভাইকে জড়ানোর যে একটা রাজনীতি আছে, যে ওরা এই কাজটা করছে এই কারণে। আপনি দেখবেন এই আলোচনাটা হচ্ছে যে মানে ফরাদ বাজারটা এই সরকার কন্ট্রোল করতেছে, কারণ ওনার সহধর্মিনী আছে সরকারে, ওনার শিষ্যরা আছে, ঠিক আছে। আবার এদিকে যখন উনি সরকার সমালোচনা করে তখন মানুষও কিন্তু বিভ্রান্ত যে এটা ওনার একটা দ্বিচারিতা, ওনার সহধর্মিনী আছে সরকারে, উনি করতেছে সমালোচনা, এই জিনিসগুলো হয়। আবার আপনার ছাত্রদের যে সমস্ত সমালোচনা করা দরকার বলে মানুষ মনে করে, সেই সমালোচনার গ্রাউন্ড থাকুক না তো ওটার সাথে ফরাদ বাজারকে মানে ফরাদ বাজারকে এটার জন্য দায়ী মনে করা। এনসিপি আছে, এনসিপি না, বাইরের পার্সেপশনও আছে। এনসিপির মধ্যে কয়েকটা ধারা আছে, এটা যদিও রেকর্ড হচ্ছে সবখানে আছে, বিএনপির মতো বড় ধারা আছে। আপনি নিজের স্বার্থ রক্ষা করে বলেন।
ধরেন ফরাদ ভাইয়ের চিন্তাকে সমীহ করে, এটা অনেক বড় একটা অংশ। হ্যাঁ, আবার যারা পছন্দ করে না তারাও কিন্তু ফেলে দিতে পারে সেরকম না। কিন্তু ধরেন ফরাদ ভাই যেগুলো বলে যাচ্ছেন যে এই সংবিধানকে ফেলে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা যে দরকার এটা সবাই বুঝে, কিন্তু এটার ব্যাপারে সবাই কনভিন্স না শুনলি। এটা হয়তো বা মানে ধরেন ওই শক্তির ব্যাপার একটা আছে, যে ওই শক্তিটা হয়তো আপনার নাই, যেটা দিয়ে আপনি মানে এই সংবিধানটাকে ফেলে দেওয়ার যে রাজনীতি করা দরকার সেটা করতে পারবেন, কিন্তু এটা যে দরকার এটা সবাই বুঝতে পারে। ঠিক আছে, এর বাইরে আমাদের কয়েকজনের সাথে যে ওনার খুবই ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক জানি, এটার যেমন কিছু সুবিধা আছে তেমন বিড়ম্বনাও আছে, মানে বিড়ম্বনাটাই বেশি সামটাইমস, এগুলো করতে হয় আমাকে। তো এর বাইরে কিন্তু আমি যেটা মনে করছি যে সাদের ওই কথাটা থেকে আমার মনে হলো আর কি লাগে, ফরাদ বাজারের কাছে অনেকেই আসছেন নানা সময় এবং এসে অনেক কিছু শিখছেন, শেখার পরে আবার স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের আলাদা চিন্তা থাকে, আলাদা সবকিছু থাকে, তারা তাদের মতো হয়েছেন। কিন্তু যেটা হয়েছে তারা সবসময় এটা দেখাতে চাইছেন যে আমরা ফরাদ বাজারের লোক এখন আর না, এটা তারা সবসময় ডেলিভারিতে দেখাতে চাইছেন। আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ লোক, যে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু আসছে সমাজে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার দিক থেকে আমি তো ওনাকে চিনি খুব অল্প সময়, রাইসুল ভাইরা চিনি ওনাকে 30-35 বছর যাবো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা একদমই নেসেসারি না। আমার যে ওনার সাথে সম্পর্ক আছে, কোথাও আমি যাই বা এটা আমি সবসময় গর্ব করি এটা নিয়ে, এবং আমি এটা মানে দেখাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা নিয়ে ধরেন যারা এনসিপি বিরোধী বা যারা এই রাজনীতির বিরোধী, তারা এই রাজনীতিকে ভিলিফিকেশন করার সময় প্রথমে ফরাদ বাজারকে অ্যাটাক করে শুরু করে, তারপর তার সাথে আমরা অনেকজন জড়িত, এবং এইটা আলোচনাটা হয়, আমরা শুনতে পাই, মানে আমার এটা বলতে কোনো অসুবিধা নেই যে এনসিপির মধ্যে ফরাদ বাজারের প্রভাব কমাতে হবে। ঠিক আছে, মানে এনসিপির মধ্যে ফরাদ বাজারের প্রভাব থাকলে তাহলে এনসিপি হঠাৎ দাঁড়িয়ে যাবে। বেসিক্যালি এটা বিএনপি মধ্যে যেগুলো বলে থাকে, অ্যাক্টিভিস্টরা বলে থাকে, প্রকাশ্যে বলে অপ্রকাশ্যে বলে, যে তাদের এনসিপি বলে যে এনসিপি দল করার সম্ভাবনা ছিল, এরকম বলে যে এনসিপি দল করার সম্ভাবনা ছিল, এটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এরা ফরাদ বাজারের কথা শুনে। ঠিক আছে, অর্থাৎ ফরাদ বাজারের কথা শুনে বলতে এরকম না যে কোনো একটা ঘটনার সময় এসে ফরাদ বাজারের কাছে দেখা করে এসে বলে যে ভাই এই ঘটনায় আমাদের পদক্ষেপ কি হবে, ওটা তারা মিন করে না। তারা বোঝাতে চায় যে ফরাদ বাজারের যে তত্ত্ব, এই যে সংবিধান বাতিল করতে হবে, আপনি এখন নির্বাচন মানে লুটেরা মাফিয়াদের একটা কারবার, সুতরাং আপনাকে আগে রাষ্ট্র গঠন করতে হবে, এই যে থিঙ্কিং প্রসেস, এটাকে তারা একদমই ডিসলাইক করে, এবং এটা এনসিপি যত দ্রুত বিসর্জন দিবে বা যত ছেড়ে দিবে তত দ্রুত এনসিপি সঠিক লাইনে, তাদের মধ্যে সঠিক লাইনে আসবে বলে আমার মনে হয়। তো এই বাস্তবতার মধ্যে আমরা আছি। এর মধ্যে লাস্ট আমার এটা বলে আমি ছাড়ি, কারণ অন্য অনেকে কথা বলবেন যে আপনারা ফরাদ বাজারের সংবিধান গণতন্ত্র বইটা পড়েন, যারা রাজনীতি নিয়ে আমরা চিন্তা করতে চাই কি হচ্ছে দেশে, গণপ্রথানের গঠন আমার হাতে হলেও আমি এটা হচ্ছে বেশি কদর করি আসলে সংবিধান গণতন্ত্র। কারণ এটা করলে আপনি বাংলাদেশে 80 দশক থেকে 111 পর্যন্ত আমাদের টোটাল কনস্টিটিউশনাল যে তর্কটা, এটা এর মধ্যে ধরা আছে, এবং আমাদের দেশে আপনার যারা কি বলে পলিটিক্যাল ক্লাস, এরা কিভাবে সংবিধানটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, কিন্তু আসলে তারা কোনোদিনই আসলে সংবিধানটাকে মিন করে নেই, এই জিনিসগুলো এখানে ধরা আছে। এবং একটা উদাহরণ দিতে পারবো আমি, যে এখানে এটা বলে একদম শেষ, যে তিনবার এরকম উদাহরণ আছে যে একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বাংলাদেশের সংবিধান সংশোধনী করছে, তিনবার বাংলাদেশের ষষ্ঠ সংশোধনী, একাদশ সংশোধনী, চতুর্দশ সংশোধনী, তিনবার বাংলাদেশ। এখন তারা বলছে গণঅভ্যুত্থানের পরে আপনি একটা নতুন সংবিধান বানানোর দাবি করতে পারবেন না। ঠিক আছে, মানে তাদের যখন লাগবে তখন তারা কিন্তু সংবিধান সংশোধনী করবে, এটা ব্যক্তিকে একটা চাকরি ফেরত দেওয়ার জন্য করবে, স্বাগতিক সাহেব প্রধান বিচারপতি বানানোর জন্য সংবিধান সংশোধনী করা হয়েছে বাংলাদেশে। কিন্তু এখন আপনি একটা টোটাল সংবিধান মানে গজানোর আলাপ করতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে, আমি যেহেতু আইনের ব্যাকগ্রাউন্ডের না, একদম পিওর পলিটিক্যাল স্বার্থে সংবিধানের ব্যাপারে ইন্টারেস্টেড, আইনের পক্ষচারী অমুক ধারা এটা আছে, ঠিক সেটা আছে, এটা আমার উদ্দেশ্য না। আমার সংবিধানের প্রতি আগ্রহটা একদমই রাজনৈতিক, তো সেখান থেকে আমার ফরাদ বাজার ভীষণ কাজে আসছে অবশ্যই, এবং এটা আমি সবসময় মানে কৃতজ্ঞতার সাথে স্বীকার করবো। আপনি এখনো আছেন 9 অগাস্টে, আমি একটু বলে করাই যে আপনাদের গত 9 অগাস্টে উনি বলছেন যে বাংলাদেশে এই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমরা এটা পুরোটাই একদম আমার চোখের সামনে স্পষ্ট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আবার কথা হবে।